আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হাইগেন্সের নীতি, হাইগেন্স প্রিন্সিপাল পড়ে আসছি এবং হাইগেন্সের নীতি পড়ার সময় আমরা অলরেডি বলে দিছিলাম যে এটার সাহায্যে দুইটা স্পেশাল কাজ করা যায়। যার একটা হচ্ছে প্রতিফলনের সূত্র প্রমাণ করা যায়, অর্থাৎ আপতন কোণ আর প্রতিফলন কোণ যে সমান এই বিষয়টা, অথবা আপতিত রশ্মি, অভিলম্ব, প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে, এই ব্যাপারগুলো প্রমাণ করা যায় প্রতিফলনের জন্য। আবার একই জিনিসটা প্রতিসরণের জন্য প্রমাণ করা যায়, যে স্নেলের সূত্র যে আমরা বলি যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়ালস টু মাধ্যমের এক মাধ্যমের মিউ ডিভাইডেড বাই অপর মাধ্যমের মিউ। তো এই জিনিসটা যে আসলে সত্য, সেটা আমরা ধরে নিয়ে হচ্ছে 19-এ কাজ করে আসছি, কিন্তু এটার প্রমাণ কিন্তু কেউ আমাদেরকে বলে নাই। সো আজকের ক্লাসটা বেসিক্যালি এইটা নিয়েই, যে আমরা এইটার প্রমাণটা দেখব। হাইগেন্সের নীতি, যেটা কিনা আলোর তরঙ্গ তত্ত্ব থেকে আসে, এটা কেন হচ্ছে এত স্পেশাল, কারণ এটার সাহায্যে প্রতিফলন প্রতিসরণের সূত্রগুলো ডিরেক্টলি প্রমাণ করা যায়, এবং সেই প্রমাণেই আমরা কথা না বেরিয়ে এখনই চলে যাচ্ছি। তো হাইগেনের নীতি আমরা প্রথমেই দেখব হচ্ছে প্রতিফলনের সূত্র। তো প্রতিফলনের সূত্রের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। প্রতিফলনের ক্ষেত্রে আমরা দুইটা সূত্র পড়ে থাকি। তার আগে আমাদেরকে একটু এই জিনিসটা বুঝতে হবে। ধরেন আমরা কোনো একটা তল নিলাম, তো এই পাশে আঁকি, এইটাকে আমরা বললাম বিভেদ তল। এটাকে ইংলিশে বলে প্লেন অফ সেপারেশন। তো এখন একটা আলোক রশ্মি আসলো, এইভাবে একটা আলোক রশ্মি আসলো, তাহলে এইটা হচ্ছে আপতিত রশ্মি। আমি যদি আপতিত রশ্মির এই যে যেই বিন্দুতে আপতিত হয়েছে, ওই বিন্দুতে যদি একটা লম্ব টানি, তাহলে এইটাকে বলা হবে কি? এইটাকে বলা হবে হচ্ছে অভিলম্ব বা ইংলিশে নর্মাল। তো এটাকে ইংলিশে বলে নর্মাল, বাংলায় বলে অভিলম্ব। আচ্ছা, এখন আমাদের এই যে আপতিত রশ্মিটা অভিলম্বের সাথে কতটুকু কোণ তৈরি করে, সেটাকে আমরা কি বলতাম? আপতন কোণ আই বলতাম। তারপর যেটা হইতো, আমার আলোটা প্রতিফলিত হয়ে চলে যেত এই রকম কোন একটা দিকে, এটাকে আমরা বলতাম প্রতিফলিত রশ্মি। তো অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মিটা যে অ্যাঙ্গেল তৈরি করে, এটাকে আমরা প্রতিফলন কোণ বলতাম। তো আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা আপতন কোণ, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা প্রতিফলন কোণ। আমরা একটা সূত্র, দুইটা সূত্র জানি। এক নাম্বার সূত্র হচ্ছে, ধরেন আপতিত রশ্মি অভিলম্ব ও প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে, একই সমতলে থাকে। এটা হচ্ছে আমাদের এক নাম্বার সূত্র ছিল। এক দুই ম্যাটার করে না, জাস্ট দুইটা সূত্র আগে পরে হইলেই হইলো। আর দুই নাম্বারটা যদি বলি, সেটা হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। তো এই দুইটা সূত্র আমাদেরকে দেওয়া ছিল, এইটার উপর বেস করে আমরা প্রতিফলনটা স্টাডি করছি 9-10-এ। কিন্তু এইগুলার প্রমাণটা আমরা কখনো দেখিনি, এটা কোত্থেকে আসছে এটা আমরা জানতাম না। আজকের ক্লাসে আমরা সেটাই ফার্স্টে জানবো। তাহলে আমরা শুরু করি। তো কিভাবে করব? করার জন্য আমার সাথে সাথে আপনাদেরকে প্রথমে কিছু আঁকাআঁকি করা লাগবে। সবাই রেডি হয়ে যেতে পারেন আঁকাআঁকির জন্য। সো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এরকম।
আচ্ছা, তো এইখানে ভাইয়া আসলে কি করতেছি, ভাইয়া একটু সংক্ষেপে বলি আপনাদেরকে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আই গেস। ওকে, অ্যাঙ্গেলটা ঠিক রাখার চেষ্টা করতেছিলাম। আই গেস ঠিক আছে, না, একটু মনে হয় বেঁকে গেছে, নট দ্যাট পারফেক্ট। সো বিসমিল্লাহ দিলাম। ওকে, তো আমি একটু বলি যে আমরা আসলে এখানে কি করতেছি। তো এইটা হচ্ছে সিডি। সিডি হচ্ছে একটা সমতল তরঙ্গ মুখ। সিডি হচ্ছে একটা সমতল তরঙ্গ মুখ। তো এইখান বরাবর মানে এই বরাবর একটা আলোর সমতল বা আলোর তরঙ্গমুখ সোজা এদিকে আগায় আসতেছিল। এইটা হচ্ছে বিভেদ তল। এই জিনিসটা হচ্ছে বিভেদ তল, বা আপনি চাইলে এটাকে বলতে পারেন হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। তো আগে স্লাইডেও সেম, আপনি এটাকে বিভেদ তল বলতে পারেন, প্লেন অফ সেপারেশন বলতে পারেন, বা প্রতিফলক পৃষ্ঠও বলতে পারেন। ওকে, তো এখন আপনি একটু খেয়াল করে দেখেন, এই সমতল তরঙ্গমুখ, আমরা তিন ধরনের তরঙ্গমুখ বলছিলাম, একটা হচ্ছে গোলীয় তরঙ্গমুখ, একটা হচ্ছে সমতল তরঙ্গমুখ, একটা সিলিন্ড্রিক্যাল তরঙ্গমুখ। এখানে একটা সমতল তরঙ্গমুখ এসে পড়তেছে। এখানে কোথায় এসে পড়লো, এই পয়েন্টটা ধরলাম এ, এই পয়েন্টটা বি। এখন এই সমতল তরঙ্গমুখ যখন সামনে আগাচ্ছে, তখন একটু পরেই সে প্রতিফলক পৃষ্ঠ, এটাকে চাইলে আপনি দর্পণও বলতে পারেন, প্রতিফলক পৃষ্ঠ বা আপনি দর্পণও বলতে পারেন। তো এ পয়েন্টে এসে এটা আঘাত করলো, এই জায়গাটা এ পয়েন্টে এসে আঘাত করলো। এখন এ পয়েন্টে আঘাত করার পর আলোটা তো আর দর্পণকে ভেদ করে ওদিকে যেতে পারবে না, সে এই রকম ভাবে প্রতিফলিত হয়ে কোথাও ফেরত চলে যাবে। কিন্তু এই ডিবি বরাবর যে রেখাটা আসতেছিল, এর তো সামনে কোনো এখনো ধাক্কা খায় নাই। তো এইটা অ্যাজ ইট ইজ সামনে আগাইতে থাকবে, অ্যাজ ইট ইজ সামনে আগাতে থাকবে। ধরলাম সে হচ্ছে ই বিন্দুতে যে আঘাত করবে, ধরলাম সে এই বিন্দুতে যে আঘাত করবে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, যেহেতু এই পুরা জায়গাটা একই মাধ্যম, ধরতে পারে এটা বায়ু মাধ্যম, তাহলে বায়ু মাধ্যম যদি ধরে নিই, তাহলে এখানে বি থেকে ই পর্যন্ত যেতে একটা সময় লাগছে। আলোটা বি থেকে ই পরিমাণ যেতে যে সময় লাগছে, ঠিক একই সময়ে সি এ বরাবর যে আলোটা আসতেছিল, সেও নিশ্চয়ই এই বিন্দু থেকে প্রতিফলিত হয়ে একই পরিমাণ দূরত্ব পাড়ি দিবে। তাহলে বিই যেই পরিমাণ দূরত্ব, সেই একই পরিমাণ দূরত্বকে, মানে এই বিই সমান দূরত্বকে ব্যাসার্ধ ধরে আমি এখান থেকে যে একটা বৃত্তচাপ কল্পনা করি, ধরেন এই রকম কিছু একটা বৃত্তচাপ হয়তো হইতে পারে, এরকম কোন একটা বৃত্তচাপ ধরেন হইল। এখন আমাদের কাজ যেটা, আমাদের কাজ হচ্ছে যে ধরলাম এই ই বিন্দু থেকে এটার উপর একটা স্পর্শক টানবো, এই ই বিন্দু থেকে আমি এখানে একটা স্পর্শক টানবো এই রকম বরাবর। স্পর্শক টানলে ধরলাম হচ্ছে এখানে এফ বিন্দুতে স্পর্শ করে, এফ বিন্দুতে স্পর্শ করে। এখন আমি যদি এই এ আর এফ কে, আমি যদি এ আর এফ কে কানেক্ট করে দিই, তাহলে খেয়াল করে দেখেন আমরা কি পাইলাম। বিই, বিই যেই পরিমাণ দূরত্ব, সেই পরিমাণ দূরত্বকে ব্যাসার্ধ ধরে এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকছিলাম, সেই বৃত্তচাপটাই আমার এই ই বিন্দু থেকে যে একটা স্পর্শক আঁকি, তাহলে হচ্ছে এই বিন্দুতে ছেদ করে। তাহলে আমি বলতে পারি আলোটা তো সিডি, এক সিডি বরাবর আলোর কণাগুলো একসাথে আসতেছিল, এই বিন্দুতে ধাক্কা খেয়ে আলোটা কোনো একটা দিকে চলে গেছে। কিন্তু এই যে ডিবি বরাবর যে আলোটা আসতেছিল, সে তো ধাক্কা খায়নি, সে আরো অনেক পরে যেয়ে ধাক্কা খাইছে। তো এই বি থেকে ই পরিমাণ আসতে যে সময় লাগছে, ওই একই সময় যেহেতু এই আলোটাও একই মাধ্যমে আছে, সে কি একই পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করবে। তাহলে এই বিন্দু থেকে ওই বি এর সমান ব্যাসার্ধকে, ব্যাসার্ধ নিয়ে একটা যে বৃত্তচাপ আঁকি, সেই বৃত্তচাপটা এখান থেকে স্পর্শক আঁকলে যেই বিন্দুতে ছেদ করে বা বিন্দু স্পর্শ করে, সেটা হচ্ছে এফ। এখন বললেন যে ভাই স্পর্শক আঁকলে, এটা তো বুঝতে পারলাম যে ভাই বিই দূরত্ব আর এফ দূরত্ব সমান, কিন্তু স্পর্শকে কেন আঁকতে হইলো, যে কোনো একটা বিন্দু কেন আমি র্যান্ডমলি নিলাম না? কারণ হচ্ছে দেখেন, এই এ আর বি, এ আর বি একটা সমতল তরঙ্গমুখ ছিল না, এটা সমতল তরঙ্গমুখ ছিল। প্রতিফলনের পরও আমি যদি এখান থেকে স্পর্শক না টানতাম, তাহলে কিন্তু একটা কি হইতো না, মানে স্পর্শক যদি টানি তাহলে তো বুঝেন যে এইটার উপর লম্ব হবে, স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পর উপর লম্ব। তো ওই সমতল মানে একটু আগে তরঙ্গমুখটার অবস্থান সিডি থেকে এবিতে আসছে,
এখন ওই তরঙ্গমুখটার বি পয়েন্টটা আসছে ই তে, এ পয়েন্টটা আসছে এফ এ, এখনো সেটা একটা 90 ডিগ্রি বা সমতল মেনটেন করে চলতেছে। এবার আমরা তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে ভাইয়া আমাদের এখানে বিই এইটা যেই পরিমাণ দূরত্ব, এ এফ একই পরিমাণ দূরত্ব, এইটুকু আমার ক্লিয়ার। আচ্ছা, এবার আমাকে একটা কাজ করতে হবে, সেটা কি নরমাল আমরা হচ্ছে অভিলম্বটা এঁকে ফেলবো। এইটা হচ্ছে আমার অভিলম্ব, এইটা হচ্ছে কারণ আপতিত রশ্মি কোনটা, সি এ, সি এ হচ্ছে আমার আপতিত রশ্মি, আমি একটু লিখে ফেলি সি এ, এটা হচ্ছে আপতিত রশ্মি। আর এটাকে আমি ধরেন এন বললাম, এ এন, এটা হচ্ছে আমার অভিলম্ব। আর এইদিকে হচ্ছে আমার এ এফ, এ এফ এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। ওকে, এবার আপনি চিন্তা করেন আপনার আলোটা এসে এই দিকে চলে গেছে প্রতিফলনের পর। তাহলে আমরা এখান থেকে ভাইয়া এই কথাটা নিশ্চয়ই বুঝতে পারি যে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটাই কি আমার আপতন কোণ আই। আর এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মিরা যে কোণ তৈরি করে সেইটা হচ্ছে আমার আর। আই এবং আর কত কত সেটা আমরা পেয়ে গেছি। এখন আমাদেরকে প্রুফ করতে হবে এই আই এবং আর এই দুইটা সমান। কিভাবে প্রমাণ করব? হাইগেন্সের নীতির সাহায্যে প্রমাণ করব। সো দেখি আমরা কিভাবে করা যায়। প্রথমত আমি একটা কাজ করি, দেখেন আমার সাথে সাথে ধরতে পারেন কিনা। আমরা কি ভাইয়া এই কথাটা বলতে পারি এই আই কোনটা, এই যে কোন আই, বা আমরা এইভাবে বললে মনে হয় বেটার হয়, কোন সি এ এন, কোন সি এ এন ক্যান মানে এই কোনটুকু প্লাস এন এ বি বা বি এ এন, বি এ এন, এই দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি তৈরি করে। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি তৈরি করে। কারণ কি, এইটা তো একটা সমতল তরঙ্গমুখ ছিল, এইটাই সোজা এসে এখান পর্যন্ত পৌঁছাইছে। তাহলে এই মাঝখানে টোটাল অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি হবে, এই আই প্লাস এই মাঝখানের এই অ্যাঙ্গেলটুকু দুইটা মিলে 90, আমরা এটা পেলাম। আরেকটু একটু চিন্তা করেন, আরেকটা ভাবে কি বলা যায়, এই যে কোন ব্যান যেটা আমরা লিখলাম, এই ব্যান প্লাস এই যে এই টোটাল অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা, এটাকে আমরা কি বলতে পারি, বি এ ই, বি এ ই। এই দুইটা মিলেও কি 90 ডিগ্রি, বুঝাই যাচ্ছে। কারণ এইখানে ছিল আমার কোনটুকু অ্যাঙ্গেল, এখানে ছিল হচ্ছে আমার এইটুকু অ্যাঙ্গেল, সাথে বাদবাকি অ্যাঙ্গেল দুইটা মিলে কি টোটাল এই অ্যাঙ্গেলটা, টোটাল এই দুইটা, এখানে একটা রশ্মি আর হচ্ছে আপনার এই বরাবর একটা রশ্মি, এই দুইটার মাঝে টোটাল অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। এইখানে হচ্ছে একটা অ্যাঙ্গেল, বাকি অ্যাঙ্গেলটা হচ্ছে বিএই, দুইটা মিলে 90 ডিগ্রি। এখন এই দুইটাকে কম্পেয়ার করলে দেখেন, ক্যান প্লাস ব্যান 90, বিএই প্লাস ব্যান 90, তার মানে আমি এখান থেকে কি বলতে পারি, CAN ইকুয়ালস টু BAE। কিভাবে বললাম? কারণ এই দুইটার সমষ্টিও 90, এই দুইটার সমষ্টিও 90, তাহলে এইটা এই দুইটা তো হচ্ছে সেম, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই দুইটা সমান। এবং দেখেন এই জিনিসটাই কি ছিল, CAN এটাই কি ছিল, আমার আই কোণ ছিল, এই জিনিসটাই ছিল হচ্ছে আমাদের আই অ্যাঙ্গেল। তাহলে আমরা এইটুকু পর্যন্ত একটা ভালো জিনিস বের করে ফেললাম। ওকে, এটাকে আমরা মার্ক করে রাখলাম। তাহলে এইটুকু ডান, এইটুকু ডান। হ্যাঁ, তাহলে আমরা একটু মার্ক করে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমাদের হচ্ছে এই অ্যাঙ্গেলটুকু আমরা পাইছি আই এর সমান, এটা আমরা একটু মার্ক করে রাখলাম। আচ্ছা, এইবার এবার আমরা কি করব, এবার আমরা কাজ করব হচ্ছে আরেকটা ত্রিভুজ, আরেকটা অংশ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা একটু ভাইয়া খেয়াল করি, আমাদের এই কোণটা তো হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এই কোণটা 90 ডিগ্রি, তো এইটা যেটা একটা লম্ব, সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, কারণ ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর লম্ব। এখন একটু চিন্তা করি, আমার এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, আমি কি এটা বলতে পারি কিনা, নাও একটু অন্য কালার দিয়ে লিখি। অনেকদিন পরে করাচ্ছি আমি, নর্মালি এই প্রতিফলন প্রতিসরণ নর্মালি কখনো ক্লাসে করানো হয় না, আমি ভাইয়াও নিজে অনেকদিন পরে দেখাচ্ছি এই ব্যাপারগুলো।
ডান, কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। ওকে, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের যদি এভাবে চিন্তা করি যে এই ত্রিভুজটা যদি আমি একটু মনে মনে কল্পনা করি, এই ত্রিভুজটা কল্পনা করলে কি হচ্ছে, আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা দুইটা মিলে কতটুকু কোণ তৈরি করে, সেটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে আমি এটা বলতে পারি ত্রিভুজ ত্রিভুজ AFE তে AFE তে AFE তে আমরা বলতে পারি কোণ FAE FAE প্লাস কোণ AEF, এই দুইটা সমষ্টি যদি চিন্তা করেন, এই দুইটা সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আমার কালারটা মনে হয় সুন্দর কালার হয়নি, আমি একটু ভালো কালার নিই। ওকে, লক। ওকে, লক হয়ে গেছে। তো আমি এইখানে এইটুকুকে একটা অন্য কালার দিই। আই থিঙ্ক ইয়েলো উইল বি দ্য বেটার চয়েস। ওকে, এখন চিন্তা করেন আমরা ত্রিভুজ AFE এটা নিছি, এখানে এই অ্যাঙ্গেলটা AEF আর এটা হচ্ছে এই অ্যাঙ্গেল, দুইটা সমষ্টি 90 ডিগ্রি। কেন? তিন কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কোণ F যদি 90 ডিগ্রি চলে যায়, তাহলে এইটা আর এইটাই দুইটা মিলে অবশিষ্ট 90 ডিগ্রি থাকবে। আবার চিন্তা করেন এইটা বলা যায় কিনা FAE এই অ্যাঙ্গেলটা প্লাস মানে যে FAE এই অ্যাঙ্গেলটা প্লাস এই আর কোনটা, এই দুইটা মিলেও কি 90 ডিগ্রি হয় না? এই যে আর প্লাস এইটা টোটালটা মিলে 90 ডিগ্রি। তাহলে দেখেন FAE AEF ওটার পরিবর্তে আর 90 তাহলে এই দুইটাকে কম্পেয়ার করে বলতে পারি কি কোন AEF ইজ ইকুয়ালস টু হচ্ছে আর। এই জিনিসটা বলা যায়। এফটাকে একটু স্পষ্ট করে লিখি, এই জিনিসটা যে আর সেটা আমরা বলে ফেলতে পারি, সেটা আমি লিখে ফেললাম। তাহলে আমি আর কোণকে মার্ক করলাম যে ভাইয়া আমার এই যে AEF কোনটা, AEF এই কোণটা থেকে নীল কালার দিয়ে লিখি, এই কোণটা হচ্ছে আমার আর। এখন দেখেন নরমালি আমি নরমাল চিত্র থেকে আই হচ্ছে এটা আর হচ্ছে এইটা, বাট আমার জিওমেট্রি দিয়ে আমি প্রুফ করলাম কি আমার এই আইটা এইটা আর এইটা দুইটা পরস্পর সমান, তাই এটা আই হইলে এটাও আই হয়ে যাবে, আবার এইটা আর হইলে এটাও আর হয়, এটা আমি জিওমেট্রি দিয়ে প্রুফ করলাম। এখন সামহাও যদি আমি প্রুফ করতে পারি এই দুইটা সমান, এই নীল কালারের দুইটা অ্যাঙ্গেল সমান, তাহলে কি এখান থেকে আই এবং আর সমান হয়ে যাবে, প্রতিফলনের সূত্র প্রমাণ হয়ে যাবে। এখন আমাদের টার্গেট হচ্ছে সেই কাজটা করা। তো আমি আমার টার্গেট ফিল আপের জন্য একটা কাজ করব, সেটা কি, সেটা হচ্ছে যে আমি এইখানে একটু স্পেস সেভ করতে হবে আমাকে, নাহলে নিচে এনাফ পরিমাণ লেখার সুযোগ থাকবে না। ভুল করে ফেললাম অলরেডি। ওকে, সি কে বাইরে রাখতে হবে। ওকে, না ওইটা বেশি উপরে চলে গেছে, বেশি নিচে চলে আসছে। এবার যেটা করতে হবে এটাকে একটু, হ্যাঁ এবার ঠিক আছে, আর এটাকে একটু বামে নেওয়া লাগবে। এই তো, ডান। এবার তাহলে আমরা কিসে আসবো? এবার এবার আমরা অন্য একটা কালার নিতে হবে নাও, বা এখন যাই বলেন না কেন। এবার আমরা একটু খেয়াল করব ত্রিভুজ ABE, ত্রিভুজ ABE ও ত্রিভুজ AEF, এই দুইটা ত্রিভুজকে নিয়ে আমাদের কিছু কাজ করা লাগবে। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে যদি আপনি একটু খেয়াল করেন, দুইটা ত্রিভুজের মধ্যেই AE বাহুটা আছে, AE আর AE দুজনের ক্ষেত্রেই সেম। আবার ত্রিভুজ ABE এর মধ্যে BE বাহু আর ত্রিভুজ AEF এর মধ্যে AF বাহু দুইটা কিন্তু পরস্পর সমান, আমরা এই যে প্রথমেই লিখে আসছিলাম। এবং খেয়াল করে দেখেন কোণ B ইকুয়ালস টু কোণ F, কারণ কি এগুলা 90 ডিগ্রি করে, তাহলে দুইটা বাহু সমান এবং তাদের অন্তর্গত কোণও সমান, তাহলে বা হচ্ছে বিপরীত কোণ সমান, তার মানে কি এরা কি ধরনের ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ। এখন তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি সর্বসম। সর্বসম যদি হয়ে থাকে তাহলে এখন খেয়াল করেন তো, আমরা এই জিনিসটা বলতে পারি বি এর বিপরীত কোণ কত, বিই বাহুর বিপরীত কোণ, বিই বাহুর বিপরীত কোণ নাও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে নীল কালারের আই অ্যাঙ্গেলটা, এইটা কার সমান হবে? AF বাহুর বিপরীত কোণ, সেটা কত? আর।
বা আমরা এইভাবে বলতে পারি কোণ বিই, নাও আমি এইভাবে বলি বিই বাহুর বিপরীত কোণ ইজ ইকুয়ালস টু এএফ বাহুর বিপরীত কোণ। এখন বিই বাহুর বিপরীত কোণ কোনটা পাইছি আমরা? এই যে কালো কালারেরটা, সরি নীল কালারেরটা, অর্থাৎ কোণ বিএই। আর এএফ বাহুর বিপরীত কোণ কোনটা পাইছি? ওই যে ওই নীল কালারেরটা, অর্থাৎ এইএফ। এইএফ। তো এইটা ছিল হচ্ছে আমাদের আই, আর এটা ছিল হচ্ছে আমাদের আর। তাহলে আই এবং আর তারা পরস্পর কি আসলো? সমান আসলো। তাহলে এইখান থেকে আমাদের প্রুফ করে ফেললাম যে আমাদের আপতন কোণ আর প্রতিফলন কোণ দুইটা হচ্ছে এক্স্যাক্টলি সমান। ঠিক আছে, তাহলে পুরো জিনিসটা আমরা কভার করে ফেললাম। এবার আরেকটা জিনিস আমরা বলছিলাম, প্রতিফলনের সূত্র হচ্ছে দুইটা, একটা আপতন কোণ প্রতিফলন কোণ সমান, সেটা অলরেডি করে ফেলছে। আরেকটা হচ্ছে আপতিত রশ্মি, অভিলম্ব এবং হচ্ছে প্রতিফলিত রশ্মি তিনটা একই সরলরেখা, একই সমতলে থাকবে। তো একই সমতলে থাকবে ব্যাপারটা আসলে কিভাবে হবে খেয়াল করেন। আপনি যদি এইখানে চিন্তা করেন যে আমার সিডি একটা সমতল তরঙ্গমুখ আসতেছিল, এখন প্রতিফলিত হয়ে আমার এখানে তো প্রতিফলন ঘটে, প্রতিফলন ঘটছে কি এই প্রান্তে। তো বি থেকে ই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বের সমান ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকছি। এখন আমি যদি বৃত্তচাপটা এই দিকে আঁকতাম, বৃত্তচাপটা যদি এই দিকে আঁকতাম, ধরেন আমার এই তলের উপরেই কিন্তু আমি বৃত্তচাপটা আঁকছি, কিন্তু আমি যদি তলের উপর না এঁকে একটু এইভাবে আঁকতাম বৃত্তচাপটা, মানে এই দিকে একটা বৃত্তচাপ নিতাম, তখন ই থেকে যদি লম্ব টানতাম, তাহলে কিন্তু যে সমতল, যেই সমতলটা আসতেছিল, যে আপতিত যে তরঙ্গ মুখটা, সমতল তরঙ্গ মুখ, ওইটা কিন্তু এইভাবে এসে তখন এইভাবে চলে যেত। এটা কিন্তু আসলে আলোর যে প্রপার্টি সেটাকে ভায়োলেট করে ফেলতো। তো আলোর সেই প্রপার্টি ভায়োলেট করা যাবে না। তরঙ্গমুখের যে কোয়ালিটি বা তরঙ্গমুখের যে নেচার সেটার মতোই বজায় থাকবে। অর্থাৎ এই তল বরাবর সুন্দর একটা সমতল আসতেছিল, প্রতিফলনের পর হয়তো সমতলের সাইজটা চেঞ্জ হয়ে যাবে, সেটা সমতলই থাকবে, একই তলের উপরে থাকবে। ওই জিনিসটা এনশিওর করার জন্যই বলতে পারি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব তারা অবশ্যই একই সমতলে থাকবে। তো এই দুইটা জিনিস আমরা প্রতিফলনের সূত্রগুলো মোটামুটি প্রমাণ করে ফেললাম, ডান। এবার কাজ হচ্ছে আমাদের নেক্সট জিনিসটা, সেটা হচ্ছে প্রতিসরণ। তার আগে আমি একটা জিনিস একটু লিখে নিই, প্রতিফলনের সূত্রের প্রমাণ। এতক্ষণ আমরা করেছিলাম হচ্ছে প্রুফ অফ দা ফর্মুলা অফ রিফ্লেকশন। এখন যে কাজটা করব সেটা কি, এখন আমরা সেম জিনিসটাই করব, জাস্ট প্রতিফলনের জায়গায় প্রতিসরণ হবে। তো আমরা সেম কাজটাই করব। রিফ্র্যাকশন বা প্রতিসরণ, রিফ্র্যাকশন মানে প্রতিসরণ। তো তার আগে আমরা একটু দেখব যে প্রতিসরণ জিনিসটা কি ছিল। প্রতিসরণ জিনিসটা হচ্ছে এইরকম, ধরেন ধরেন আলো আসতেছিল, আলো আসতেছিল এই বরাবর, ঠিক আছে। এখন আমরা এই বরাবর একটা অভিলম্ব টানি, এই বরাবর একটা অভিলম্ব টানি। এবার যদি আমরা খেয়াল করি, নর্মাল অবস্থায় কি হওয়ার কথা ছিল? নর্মাল অবস্থায় আলোটা হচ্ছে এই বরাবর চলে যাওয়ার কথা, এই বরাবর চলে যাওয়ার কথা ছিল। কিন্তু কিন্তু দেখা যায় কি, প্রতিফলনের পর আলোটা ওইভাবে না যে একটু বেঁকে যায়, আলোটা একটু কি হয়, বেঁকে যায়, বেঁকে ধরেন এই রকম কোন একটা দিকে চলে যায়। তখন আমরা কিছু কাহিনী বলি কি, যে এই আপতিত রশ্মির সাথে অভিলম্বের যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে আপতন কোণ, প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের সাথে যেই কোণ তৈরি করে এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এই জিনিসটা আমরা বলে থাকি।
এবং আমরা এখানে একটা কথা বলি যে এটা ধরেন এ মাধ্যম, এটা ধরেন এ মাধ্যম, এখানে হচ্ছে প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ এ, আর আলোর বেগ হচ্ছে সি এ। এই এ মাধ্যমে প্রতিসরণাঙ্ক মিউ এ, আলোর বেগ সি এ। আর এটা হচ্ছে বি মাধ্যম, এখানে হচ্ছে প্রতিসরণাঙ্কটা মিউ বি, আলোর বেগটা হচ্ছে সি বি। এইগুলো তো আমরা জানি, তাই না? কম বেশি এই ব্যাপারগুলো আমরা জানি। তো স্নেলের সূত্র কি ছিল? তো স্নেলের সূত্র ছিল বেসিক্যালি এইটা। স্নেলের সূত্র ছিল আপতিত রশ্মির মানে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাত, সাইন অনুপাত, মানে সাইন আই বাই সাইন আর। উনি বলছিল একটা নির্দিষ্ট কালারের লাইটের জন্য, ধরেন হলুদ কালারের আলো আপনি পাঠাচ্ছেন, তখন আপনার যদি মাধ্যম দুইটা ফিক্স থাকে তাহলে অলওয়েজ অলওয়েজ আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাত একটা ধ্রুব সংখ্যা হবে। এই ধ্রুব সংখ্যাটাকে উনি বলছিল প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এটা উনি বলে গেছে। এখন আবার আমরা তাড়িৎ চৌম্বক তরঙ্গ তত্ত্ব থেকে আমরা কি জানি? তাড়িৎ চৌম্বক তরঙ্গ তত্ত্ব থেকে আমরা এই জিনিসটা জানি। আচ্ছা, ওইটা আপাতত তাড়িৎ চৌম্বক তরঙ্গে যাওয়া লাগবে না, আমরা এখান থেকেই বলতে পারবো যে মাধ্যমে তরঙ্গ বেগ এটা হচ্ছে প্রতিসরণাঙ্কের উপর নির্ভর করে। মাধ্যমে তরঙ্গ বেগ প্রতিসরণাঙ্কের উপর নির্ভর করে, এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখেন, তাহলে আমাদের জন্য একটু পরে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সো এখানে একটা জিনিস মাথায় রাখি, আমরা তো এই চ্যাপ্টারে মিউ পড়ে আসছি, তাই না? মিউ হচ্ছে কি চৌম্বক প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা পড়ে আসছি। এটাকে ইংলিশে ম্যাগনেটিক পার্মিয়াবিলিটি বলে। ওই চৌম্বক প্রবেশ্যতা কিন্তু এই জিনিসটা না, এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা জিনিস। মাধ্যমের আলোর ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে মিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো একই চ্যাপ্টারে মিউ দুইবার দুই পরিচিতিতে আসছে। একটা হচ্ছে আপনারা তাড়িৎ চৌম্বক তরঙ্গ পড়ার সময় একটা মিউ পড়ছিলেন, ওটা হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা, ওইটা ডিফারেন্ট জিনিস। আর এই মিউ প্রতিসরণকে এটা টোটালি ডিফারেন্ট আরেকটা জিনিস, দুইটা কিন্তু একই না। যেমন আর দিয়ে, ক্যাপিটাল আর দিয়ে রোধও বোঝায়, ক্যাপিটাল আর দিয়ে হচ্ছে আপনার ওই যে মোলার গ্যাস ধ্রুবক 8.316 সেটাও বোঝায়। দুইটা আর তো অবশ্যই সেম না, টোটালি ডিফারেন্ট, কিন্তু সিম্বলটা আনফরচুনেটলি সেম হয়ে গেছে। এখানেও সেম। সো এই যে স্নেলের সূত্র, আমরা সাইন আই বাই সাইন আর, এই অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা হবে। এই ধ্রুব সংখ্যা হওয়ার বিষয়টাই হচ্ছে আমরা আজকে হাইগেনের নীতির সাহায্যে প্রতিপাদন করব। সূত্রের প্রমাণটা আমরা আজকে শিখব। তাহলে চলেন আমাদের প্রমাণটা দেখি। ওকে, তো আগের মতো সেম কাজটাই করব। আলোক রশ্মি আসতেছে, সিডি একটা সিডি একটা সমতল তরঙ্গমুখ আসতেছে, এখানে এ তে আপতিত হয়েছে, এটা বি এখনো আপতিত হয় নাই, এইটা অভিলম্ব, তো অভিলম্বের সাথে আগত কোণটা হচ্ছে আই। এখন আমরা ধরে নিচ্ছি যে নর্মালি তো যাওয়ার কথা ছিল কি বরাবর, আমি তো যাওয়ার কথা ছিল ঠিক এই বরাবর যাওয়ার কথা। নর্মালি এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো ওই বরাবর যাবে না, এখন একটু ডিফারেন্ট দিকে চলে যাবে সেটাতে না, এরকম কোন একটা দিকে চলে যাবে। তো
এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর। সো আমাদেরকে বেসিক্যালি বের করতে হবে যেটা, সেটা হচ্ছে এই আই এবং আর স্বাদের মাঝে সম্পর্ক বের করতে হবে। আবারও ধরে নিচ্ছি এইটা হচ্ছে এ মাধ্যম, এ মাধ্যম। সো এ মাধ্যমে আমি প্রতিসরণাঙ্ককে মিউ এ, আলোর বেগকে সি এ বলতেছি, আর এইটাকে আমি বি মাধ্যম বলতাছি। বি মাধ্যম যদি বলি তাহলে হচ্ছে এখানে প্রতিসরণাঙ্ক মিউ বি, আলোর বেগ হচ্ছে সি বি। এগুলো আমি বলে ফেললাম। এবার ভাই আমাকে যে কাজটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে খেয়াল করেন, আমরা এইবার আমরা এইবার যেটা করব সেটা হচ্ছে এইখানে এখানে এই যে এই বিন্দুতে আঘাত করছে, এই বিন্দুটাকে ধরেন আমি বললাম হচ্ছে ই বিন্দু, এইটা হচ্ছে আমার ই বিন্দু আমি বললাম। এখন কি করতে হবে, আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আচ্ছা, প্রথমত আমার এইটা আগে থেকেই বসানো উচিত হয় নাই, মানে এই জিনিসটা আগে থেকে বসানোটা যুক্তিসঙ্গত না। কেন সেটা আমি বলতেছি, বা আরটাও আমার আগে থেকে বসানোটা, সরি, আর ভ্যালুটাও আমার আগে থেকে বসানো যুক্তিসঙ্গত না, কেন সেটাও বলবো। এখন আমার চিন্তা করেন বিই, বিই তো একটা দূরত্ব, তাই না? সরণ, যে কোনো সরণের মান কত? সরণের মান হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। এখানে বেগের জায়গায় কি আছে? সি, টাইমটা ধরলাম টি। এই বেগটা কি? এ মাধ্যমে বেগ, তাই না? এখন বি মাধ্যমে যখন আমি যাব, এ থেকে বি মাধ্যমে যখন আমি যাব, তখন আলোটা কতটুক দূরত্ব অতিক্রম করবে জানি না, ধরলাম এটা হচ্ছে এ থেকে এফ পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে সিবি ইন্টু টি, এটা হচ্ছে সিবি ইন্টু টি। এখন দেখেন এ মাধ্যমের থেকে যদি বি মাধ্যমে প্রতিসরণাঙ্ক বেশি হয়, আমরা জানি যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক যত বেশি সেই মাধ্যমে আলোর বেগ কি তত কম, তাহলে বিই এর তুলনায় এ এফ দূরত্বটাকে একটু ছোট হবে। তাহলে এইটা যদি এইটুকু হয়, তাহলে আমি এইটা বলতে পারি নিশ্চয়ই যে ভাই আমার এ এফ দূরত্ব এখান থেকে একটু ছোট হবে। তো একটু ছোট করে আমি আঁকি, ছোট করে আঁকলে আমার ধরেন হচ্ছে কি বলবো, এটা হচ্ছে আমার এই রকম কিছু একটা হবে। মানে এইটা যতটুকু ওইটুকু নিয়ে আঁকলে আমার একটু বড় হইতো, কিন্তু আমি তার থেকে একটু ছোট করে একটা অংশ নিলাম। এবার আমি করব কি, এখান থেকে একটা লম্ব টানবো, এখান থেকে একটা লম্ব টানি, মানে স্পর্শক টানবো, সরি একটু ভুল বলছি, আমি স্পর্শক টানবো। স্পর্শক যদি টানি, ধরলাম স্পর্শকটা হচ্ছে এই বরাবর আছে, এইটা আমি টানলাম, ঠিক আছে? তো এই যে স্পর্শক টানছি, স্পর্শকটা যেই বিন্দুতে স্পর্শ করছে এটা হচ্ছে এফ বিন্দু। ওকে, এটা হচ্ছে এফ বিন্দু। একটু সামনের দিকে বর্ধিত করা উচিত ছিল আমার, আমি একটু করে দিই। ধরলাম হচ্ছে আমাকে এই বিন্দুতে স্পর্শ করছে, এইটা হচ্ছে এফ বিন্দু। তো এ আর এফ কে আমি কানেক্ট করব, কি করব, আমি এ আর এফ কে আমি কানেক্ট করে দিব। আমি এ আর এফ কে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো ভাইয়া, আমার এই সমতল তরঙ্গমুখটা আসতেছে, আসার পর এটা তো এখনো এ মাধ্যমেই আছে, এ মাধ্যমটা ধরেন পরিসীমাঙ্ক কম, তার মানে স্পিড বেশি। আর বি মাধ্যম এমন একটা মাধ্যমে গেছে যে মাধ্যমে পরিসীমাঙ্ক বেশি, ধরেন বায়ু থেকে পানিতে গেছে, পানিতে গেলে তো বেগটা কমে যায় আলোতে, আলোর বেগটা যেহেতু কমে গেছে, এখন যেইটুকু সময় ওই মাধ্যমে বি পরিমাণ দূরত্ব পাড়ি দিবে, এখন যেহেতু পানিতে চলে গেছে, ওই একই সময় এ এ বরাবর যে আলোটা আসতেছিল সেটা প্রতিসরণের পর কি একটু কম পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, সেটা আমরা বের করলাম এ এফ, সেটা হচ্ছে একটু কম, যেহেতু সিবি এর ভ্যালুটা একটু কম সি এর তুলনায়, তাহলে এই মানটা একটু কম হবে। তো ওই কম মানটুকু সময়ের ব্যাসার্ধ নিয়ে আমি একটা চাপ আঁকছি, ওই চাপটা ই বিন্দু থেকে যদি একটা স্পর্শক আঁকি, তাহলে যেই পয়েন্টে স্পর্শ করে সেটা হচ্ছে এফ বিন্দু হবে। তাহলে এ এফ হচ্ছে আমার প্রতিসরিত রশ্মি। তাহলে আমার প্রতিসরণ কোণ কোনটা হবে? প্রতিসরণ কোণ হবে হচ্ছে আমার আর। তো এই যে আরটা দেখতেছেন, এই যে অ্যাঙ্গেলটা দেখতেছেন, এটা হবে হচ্ছে আমার প্রতিসরণ কোণ আর। ওকে, আচ্ছা, এখন এটা যদি একটু ছোট হয়ে গেছে, আমরা একটু বড় করে চিন্তা করতে পারবো, সমস্যা নেই। এখন দেখেন আমরা একটু এইভাবে কি বলতে পারি কিনা, আমরা এইভাবে বলতে পারি কিনা, এইবারও আমার এই এখানে কি কি পয়েন্টের নাম দিছি, এই পয়েন্টের একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে আমার এন বিন্দু। তাহলে প্রথমে আমরা আগের মতোই কাজ করব, এইটা আই হইলে
আমার সম্ভবত এই অ্যাঙ্গেলটাও আই হয়ে যাবে, আমরা একটু বের করি। সো কোণ CAN, অ্যাঙ্গেল CAN, ক্যান, এই যে এই ক্যান প্লাস NAB আগের মতোই, প্লাস কোণ হচ্ছে NAB, এই দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি, এই দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি, এইটা দুইটা মিলে একটা সমকোণ 90 ডিগ্রি তৈরি করছে, এটা আমি লিখে ফেললাম। আবার খেয়াল করে দেখেন এই কোণ ন্যাব NAB, এই ন্যাব কোণটা প্লাস আপনি যদি এই অ্যাঙ্গেলটা চিন্তা করেন, এই অ্যাঙ্গেলটা চিন্তা করেন, এই অ্যাঙ্গেল প্লাস এটা, তাহলে এই দুইটা মিলে কি আবার একটা 90 ডিগ্রি, অর্থাৎ কোণ BAE, কোণ BAE, এই দুইটা মিলে আবার 90 ডিগ্রি, যেটা আমরা প্রতিফলনের ক্ষেত্রেও করছি। তাহলে আমরা এই দুই পাশ থেকে যদি কাটাকাটি করি, এটা সমান, তার মানে এই দুইটাও সমান হইতে বাধ্য। অতএব কোণ CAN, এইটা যে কথা, কোণ BAE এক্স্যাক্টলি সেম কথা, এবং এটাই কি আই, আপতন কোণ, এটা সমান, কারণ এই যে এখানে দেওয়া আছে সেটা। তাহলে আমরা এইটুকু মার্ক করে নিতে পারি, আমরা এইটুকুকে লিখে ফেললাম। ওকে, ডান ডান, ওকে। আমাদের এইটুকু শেষ, আপতন কোণকে একটা জিনিসের সাহায্যে প্রকাশ করতে পারলাম। তো আমরা পেয়ে গেলাম যে এই জিনিসটা হচ্ছে আমার আপতন কোণ আই। এইবার আমরা কি করব, এবার খেয়াল করে দেখেন, আমাদের প্রতিসরণ কোণের জন্য যদি চিন্তা করি, এই আর কোণটারও কোনো একটা অল্টারনেটিভ বের করতে হবে আমাদের, তাই না? সো এই আর প্লাস এই অ্যাঙ্গেলটা, এই দুইটা মিলে কত হয়? এই দুইটা মিলে 90 ডিগ্রি হয়। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, ধরেন এই পাশের এই অংশটাকে আমরা ধরেন এন প্রাইম বললাম। তো আমি যদি কোণ, এটাকে একটু অন্য কালার দিয়ে লিখি, সবুজ দিয়ে লিখতেছি, কোণ FAN প্রাইম এইটা প্লাস FAE, এই দুইটা যদি যোগ করি, যোগফলটা 90 ডিগ্রি আসবে। কেন আসবে? কারণ এইটুকু প্লাস এইটুকু টোটালটা মিলে তো একটা 90 ডিগ্রি সমকোণ, বুঝাই যাচ্ছে আমাদের বিভেদ তল থেকে। এই জায়গাটা ছিল হচ্ছে বিভেদ তল, এইটা ছিল হচ্ছে আমাদের বিভেদ তল বা প্লেন অফ সেপারেশন। আচ্ছা, এখন একটু চিন্তা করেন আমাদের আরেকটা জিনিস কি করা যায় কিনা। সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কেন? এটা ছিল স্পর্শক, এটা ছিল ব্যাসার্ধ, যে বৃত্তচাপের ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়। তাহলে আমরা এখান থেকে এটা যেহেতু 90 ডিগ্রি বলছি, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা প্লাস এইটা, এই দুইটা সমষ্টি কি হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমি লিখতে পারি কি FAE, কোণ FAE, আর এইখানে কি কোণ আছে? এইখানে আছে হচ্ছে আপনার এই যে এইটুকু মিলে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার মধ্যে আমার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ছোট্ট করে লিখি একটু, এই যে এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, তাই না? তার মানে হচ্ছে আমার এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল, এই দুইটা সমষ্টি হইতে হবে কত? আমার 90 ডিগ্রি, কারণ তিন কোণের সমষ্টি 180। তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে কোণ, এই কোণটা হচ্ছে AEF, AEF, এই দুইটাও 90 ডিগ্রি। এখন কম্পেয়ার করেন FE সেম, 90 90 সেম, তার মানে কি এই দুইটা সেম হইতে বাধ্য। তার মানে হচ্ছে কোণ FAN প্রাইম এবং AEF তারা পরস্পর সমান, এবং FAN প্রাইম এটাই কি ছিল? প্রতিসরণ কোণ R। তাহলে এইটা হচ্ছে আমার R, আমি পেয়ে গেলাম। আমি এটা একটু লিখেও ফেলি, আমার R কাকে পাইছি আমি একটু লিখে ফেলি। আমি R পাইছি হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটাকে আমি R পেয়েছি। তো এইটাকে আমি অ্যাজ ইট ইজ মার্ক করে রাখবো। ওকে, এইবার আমরা দুইটা সমকোণী ত্রিভুজ পাইছি। তো আমি যদি সমকোণী ত্রিভুজ ABE তে, আমি সমকোণী ত্রিভুজ ABE তে কি পাচ্ছি দেখি, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে আমি যদি সাইন আই নিলে কি আসে? সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর আমার এই আই এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে আমার আসে হচ্ছে BE ডিভাইডেড বাই অতিভুজ কত? AE, এইটুকু আসতেছে। আবার BE-টা কত? CA ইন্টু টি ডিভাইডেড বাই AE, যে বি এর মানটা এখান থেকে বসালাম। ঠিক একই রকম ভাবে সমকোণী ত্রিভুজ, এই যে
এ ই এফ এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এ ই এফ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণ এফ হচ্ছে 90, কোণ এফ হচ্ছে 90। সো আমি যদি এইখানে কোণ ওই যে আর কোণটাকে নিই, এই যে এই ত্রিভুজটা এটাতে যদি কোণ আর কে নিই, কোণ আর তাহলে কি আসে, সাইন আর নিছি, তাহলে কোণের বিপরীত বাহুটা কি, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব কি এ এফ, লম্ব হচ্ছে এ এফ। অতিভুজ কি 90 ডিগ্রির বিপরীত বাহু, দ্যাট মিনস এ ই। এখন এ এফটা কত নিছিলাম আমরা, সিবি ইন্টু টি, আর নিচে কত আসছে এ ই। তাহলে আমরা সাইন আই কত জানি, সাইন আর কত এটা জানি। নাও এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাইন আই কে সাইন আর দ্বারা ভাগ করব। ভাগ করলে দেখেন কি আসে, সি এ টি ডিভাইডেড বাই এ ই, আর নিচে হচ্ছে সিবিটি ডিভাইডেড বাই এ ই। তো কিছু কাটাকাটি যে কি থাকে, সি এ ডিভাইডেড বাই সিবি, কি থাকলো আমাদের সি এ ডিভাইডেড বাই সিবি, এই জিনিসটা থাকে। তাহলে দেখেন আপতন কোণ আই যাই হোক না কেন, আপতন কোণ বাড়াইলে প্রতিসরণ কোণ বাড়বে, আপতন কোণ আই কমাইলে প্রতিসরণ কোণ আর কমবে, কিন্তু তাদের অনুপাতটা কি আসলো, সি এ বাই সিবি। সি এ কি এ মাধ্যমে আলোর বেগ, সিবি কি প্রতিসরণের পর আলোটা যেই মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমে আলোর বেগ। এই বেগ দুইটার অনুপাত অলওয়েজ কি একটা ধ্রুব সংখ্যা না, মানে মাধ্যমের আলোর বেগ, কোন একটা মাধ্যমে আলোর বেগ সেটা তো একটা ধ্রুব সংখ্যা। তাহলে এখানে আপতন কোণ যেভাবেই চেঞ্জ হোক না কেন, প্রতিসরণ কোণটা এমন ভাবেই চেঞ্জ হবে, কারণ আই তো আমরা একটা নির্দিষ্ট মান নিই নাই যে আই এর ভ্যালু 30 ডিগ্রি 35 ডিগ্রি 36 ডিগ্রি এমন কিছু নিই নাই, যে কোনো মান হইতে পারে। ওইটা হইলে আপতন কোণের সাথে সাথে প্রতিসরণ কোণ আর এমন ভাবেই চেঞ্জ হবে, দুইটার অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এবং আরেকটা জিনিস একটু জেনে রাখতে পারেন আপনারা, সেটা কি, সেটা হচ্ছে ধরেন যে কোনো একটা মাধ্যমে আলোর বেগ কত হয়, শূন্য স্থানে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, শূন্য স্থানে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো এটা হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ, যার ভ্যালু কত 3×10⁸ মিটার পার সেকেন্ড। তো অন্য কোনো মাধ্যমে যদি আলোর বেগ বের করতে চান, জাস্ট ওই মাধ্যমে প্রতিসরণাঙ্ক দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল করতে পারেন যে আপনি এটার জায়গায় এটাও বলতে পারেন সি ডিভাইডেড বাই মিউ এ, আর এখানে বলতে পারেন সি ডিভাইডেড বাই মিউ বি। তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে মিউ বি বাই মিউ এ। ঠিক আছে, এই জিনিসটা চলে আসবে। এবং এইটাকেই আসলে কি বলা হয়, এইটাকেই বলা হয় এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো এই জিনিসটার নাম হচ্ছে, এইটার নাম হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে আমরা খেয়াল করে কি পাইলাম, আমরা প্রমাণটা শুরু করছি র্যান্ডম যে কোনো একটা অ্যাঙ্গেলের জন্য, আপতন কোণ বের করছি, প্রতিসরণ কোণ বের করছি, আমরা দেখলাম যে যে কোনো মানের আপতন কোণ তার কারেসপন্ডিং যে প্রতিসরণ কোণ পাওয়া যায় তাদের রেশিওটা একটা কনস্ট্যান্ট আসছে, দুইটা মাধ্যম বেগগুলা কনস্ট্যান্ট, তাদের অনুপাত আরেকটা কনস্ট্যান্ট, এবং তাদের প্রতিসরণাঙ্কগুলোর অনুপাতটা এইভাবে আসছে মিউ বি বাই মিউ এ। আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা আসছে, এটাই আমরা কি বলি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, বা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, তাদের আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা হয়, এবং এটাই হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এবং এই জিনিসটা যে সত্য এটা এতদিন আমরা মুখস্থ জানতাম, আজকে আমরা প্রুফ করলাম। এবং ঠিক একই রকম ভাবে বলতে চাই যে যদি এইটাকে যে সমতলে আসতেছিল, সমতল তরঙ্গমুখটা, সমতলটাকে যদি মেইনটেইন করতে হয়, দেখেন তরঙ্গমুখটা হয়তো এইটুকু ছিল, এখন এটা চওড়া হয়ে গেছে, কিন্তু তারপরও যেই সমতলটা ছিল এটাকে মেইনটেইন করতে হলে অবশ্যই সেটা এই তলের মধ্যেই থাকতে হবে। এবং এই তলের মধ্যে যদি থাকতে হয় তাহলে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি
এবং অভিলম্ব, এই ৩টা রশ্মি অবশ্যই একই তলে থাকতে হবে, যেটা কিনা পরিসরণের দ্বিতীয় সূত্র বলতে পারেন। তাহলে বা প্রথম সূত্র যেটাই বলেন না কেন, তাহলে আমরা এই পুরো জিনিসটা থেকে দেখলাম স্নেলের সূত্র যেটা, এটাই কিন্তু স্নেলের সূত্র। এই স্নেলের সূত্রটা হচ্ছে প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব সাইন আই বাই সাইন আর, যেটা একটা ধ্রুব সংখ্যা এবং এটাই আসলে কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের পরিসরাঙ্ক, বা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, তো সেটা আমরা বের করে ফেললাম। তো আমাদের কাজ ছিল এটাই, যেহেতু এই চ্যাপ্টারটার মধ্যে আমরা সামনে আরো অনেকগুলো ক্লাস করব, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, অনেক কিছু পড়তে হবে। লাইভ ক্লাসের মধ্যে এই ব্যাপারটা দেখতে গেলে অনেক সময় নষ্ট হইতো। আর প্রমাণ শেষে বলতেছি, শুরুতে বললে আর কেউ মোটিভেটেড হইতেন না এটা দেখার জন্য। সেটা হচ্ছে এইগুলো কখনোই পরীক্ষায় আসবে না। প্রতিফলনের সূত্রের প্রমাণ, প্রতিসরণের সূত্রের প্রমাণ, এটা বোর্ডেও কখনো আসবে না, অ্যাডমিশনেও কখনো আসবে না, কলেজের পরীক্ষাতেও কখনো আসবে না। সো এইটা জাস্ট নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, নিজের বোঝার জন্য। তারপরেও একটু বলবো যে এই ক্লাসটা করে যদি কারো ভাল লেগে থাকে, ভাল লাগার কথা না যদিও, সূত্রের প্রমাণ কারো ভাল লাগে না, তারপর যদি কেউ ভাল লেগে থাকে, অজানাকে জানতে পারছেন, আগে এটা মুখস্থ করতেন সেটা হচ্ছে নিজে ফিল করতে পারছেন, তাহলে আমাদেরকে একটু স্ক্রিনশট নিয়ে জানায়েন, পোস্ট করেন। আর যদি কোনো জায়গা কমপ্লেক্স মনে হয়ে থাকে, কোনো জায়গায় যদি না বুঝে থাকেন, সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আমরা আজকের ক্লাসে প্রতিফলন, পরিসরণের সূত্রের প্রমাণগুলো করে ফেললাম। আপনাদের সাথে লাইভ ক্লাসে সামনে দেখা হবে ইনশাল্লাহ।